নতুন বছর প্রায় চলেই এলো, আর এই সময়টা এলেই কেমন যেন একটা একটা রিফ্রেশ বাটনে চাপ দেওয়ার ইচ্ছা হয়। জীবনটাকে নতুন করে সাজানো, নতুন সব লক্ষ্য ঠিক করা। হুম। কিন্তু প্রতি বছরই কি একই জিনিস হয় না? আমরা অনেক কিছু ভাবি, অনেক পরিকল্পনা করি। ঠিক, কিন্তু বছরের শেষে গিয়ে দেখি খুব বেশি কিছু বদলায়নি। তো আজ আমরা ঠিক এই সমস্যাটার গভীরে যাব। আমাদের হাতে একটা দারুণ সোর্স আছে। হ্যাঁ, জনপ্রিয় ইউটিউবার খালিদ ফরহানের একটা ভিডিও। একদম। উনি ২০২৬ সালকে জীবনের সেরা বছর বানানোর জন্য ৭টা নিয়মের কথা বলেছেন। আর আমরা এই নিয়মগুলোকে শুধু একটা লিস্ট হিসেবে দেখব না। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো এই নিয়মগুলোর সূত্র ধরে এটা বোঝা যে আমাদের জ্ঞান আর আমাদের কাজের মধ্যে এত বড় একটা ব্যবধান কেন। দারুণ একটা পয়েন্ট। আমরা জানি অনেক, কিন্তু করি কম। ঠিক, আমরা জানি ব্যায়াম করা ভালো, কিন্তু করি কজন? জানি টাকা জমানো উচিত, কিন্তু জমাই বা কজন? খালিদ ফারহানের এই ৭টা নিয়ম আসলে ওই ব্যবধানটা কমানোর কিছু বাস্তব কৌশল। তো চলুন দেখা যাক এগুলো আমাদের চিন্তার প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে। চমৎকার। তাহলে এই জ্ঞান আর কর্মের ব্যবধান খোঁজার মিশন নিয়েই শুরু করা যাক। প্রথম নিয়মটাই বেশ ইন্টারেস্টিং। নকল কাজ বা ফেক ওয়ার্ক এড়িয়ে চলা। ফেক ওয়ার্ক, হ্যাঁ। সোর্সে বলা হচ্ছে এমন অনেক কাজ আছে যার দেখতে খুব কাজের মতো, মানে খুব ব্যস্ত আছি এমন একটা ভাব আসে, কিন্তু এগুলো আসলে আমাদের ১ ইঞ্চিও এগিয়ে নিয়ে যায় না। যেমন? যেমন ধরুন, ঘন্টার পর ঘন্টা বিজনেস পডকাস্ট শোনা, বা এক গাধা গিমেলের উত্তর দেওয়া, কিংবা কোনো কিছু শুরু করার আগে এন্ডলেসলি গবেষণা করা। একটা মিথ্যা প্রোডাক্টিভ হওয়ার অনুভূতি আসে। এখানে সাইকোলজিটা খুব মজার। এই কাজগুলো এগুলো আমাদের ব্রেনে একটা সহজ ডোপামিন দেয়, একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে। আচ্ছা। আমাদের মনে হয়, হ্যাঁ, আমি তো কাজ করছি, কিন্তু আসলে আমরা মূল যে কঠিন কাজটা, যেটা ফলাফল এনে দেবে, সেটাকে খুব কৌশলে এড়িয়ে যাচ্ছি। এটাকে তাহলে অ্যাকশন ফেকিং বলা যায়? একদম, অ্যাকশন ফেকিং। আমরা কাজের প্রস্তুতিকেই আসল কাজ বলে ভুল করি। দিনের শেষে আমরা ক্লান্ত, ব্যস্ত, কিন্তু কোনো অগ্রগতি নেই। জীবনটা যেখানে ছিল সেখানেই। এটাই জ্ঞান আর কর্মের ব্যবধান তৈরির প্রথম ধাপ। তাহলে এই ফেক ওয়ার্কের চক্র থেকে বেরোনোর উপায় কি? দ্বিতীয় নিয়মটা মনে হয় ঠিক সেদিকেই ইঙ্গিত করছে। বলা হয়েছে অন্য যে কোনো দক্ষতার আগে ৩টে মৌলিক জিনিস শেখাটা সবচেয়ে জরুরি। হুম। ১. সুন্দর করে বাংলা বলা ও লেখা। ২। সুন্দর করে ইংরেজি বলা ও লেখা। আর ৩ নম্বরটা হলো সেলস, মানে বিক্রি করার দক্ষতা। রাইট। ভিডিওতে একটা দারুণ উদাহরণ আছে কিন্তু। হ্যাঁ, একজন অসাধারণ ভিডিও এডিটর, কিন্তু সে নিজের কাজটা বিক্রি করতে পারে না। আর আরেকজন হয়তো মোটামুটি মানের এডিটর, কিন্তু সে সেলসে দুর্দান্ত। কাজটা কে বেশি পাবে? খুব সম্ভবত দ্বিতীয় জনই পাবে। এটা আসলে কমিউনিকেশন আর মার্কেটিংয়ের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। তাই তো। আপনার স্কিল যতই ভালো হোক, যদি আপনি সেটার ভ্যালুটা মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন, তাহলে সেই দক্ষতার দাম মানে প্রায় শূন্যের কাছাকাছি। বাংলা আর ইংরেজি আপনাকে দুটো জগতেই জুড়তে সাহায্য করে, লোকাল আর গ্লোবাল। আর সেলস? আর সেলস হলো সেই যোগাযোগটাকে ফলাফলে পরিণত করার ইঞ্জিন। বড় বড় কোম্পানির দিকে তাকালেই দেখা যায়, সিইও নিজে হয়তো প্রোডাক্ট বানাচ্ছেন না, কিন্তু তিনি কোম্পানির ভিশনটা বিক্রি করছেন, আইডিয়াটা সেল করছেন। কিন্তু আমাদের সমাজে সেলস শব্দটা শুনলে অনেকে একটু কেমন যেন করে। মনে হয় এটা কোনো চালাকি বা মানুষকে পটানোর ব্যাপার। শুধু নিজের কাজের সেরা হওয়াই কি যথেষ্ট না? খুব ভালো একটা প্রশ্ন। এখানে সেলস বলতে কিন্তু তেল মারা বা মিথ্যা কথা বলাকে বোঝানো হচ্ছে না। সেলসের আসল অর্থ হল আপনার সেবা বা পণ্যের মূল্যটা অন্যকে পরিষ্কারভাবে বোঝানোর ক্ষমতা। আচ্ছা। একজন ডাক্তার যখন রোগীকে তার ট্রিটমেন্টের গুরুত্বটা বোঝান, সেটাও এক ধরনের সেলস। একজন শিক্ষক যখন কঠিন বিষয় সহজ করে তোলেন, সেটাও সেলস। চাকরির ইন্টারভিউতে নিজের যোগ্যতা তুলে ধরাও সেলস। তার মানে এটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। একদমই না। হার্ড স্কিল যদি গাড়ির ইঞ্জিন হয়, তাহলে সেলস হলো সেই গাড়ির চাকা আর স্টিয়ারিং। ওটা ছাড়া ইঞ্জিনটা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এই ব্যাখ্যাটা বিষয়টাকে অনেক পরিষ্কার করে দিল। আচ্ছা, তৃতীয় নিয়মটাও এই বাস্তবসম্মত চিন্তারই আর একটা দিক। নিয়মটা হলো আকর্ষণীয় কিন্তু এই মুহূর্তে অপ্রয়োজনীয় তথ্যের পেছনে না ছোটা। হুম। সোর্সের উদাহরণটা তো অসাধারণ। ধরুন কারো কাছে মাত্র ১ লক্ষ টাকা আছে। এখন সে যদি সেই টাকা কোথায় ইনভেস্ট করবে, সোনা, শেয়ার মার্কেট না ক্রিপ্টো, তা নিয়ে ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে। তাহলে সেটা একরকম সময়ের অপচয়। ঠিক,
কারণ বছরে 10% লাভ হলেও মাসে তার আয় বাড়বে মাত্র 800 টাকার মতো, যা দিয়ে জীবন বদলাবে না। এই পয়েন্টটা একটা জরুরি প্রশ্নের সামনে নিয়ে আসে। আমাদের কখন জ্ঞান অর্জন করা উচিত আর কখন কাজে নামা উচিত? সোর্সের যুক্তিটা হলো জাস্ট ইন টাইম লার্নিং। জাস্ট ইন কেস লার্নিংয়ের চেয়ে বেশি কাজের। একদম। মানে যখন যেটার প্রয়োজন তখন সেটা শিখুন। যার কাছে যথেষ্ট টাকা নেই তার জন্য মানি ম্যানেজমেন্ট নিয়ে সারাদিন বই পড়াটা আসলে মূল কাজ থেকে পালানোর একটা উপায়। তার মানে তার মূল কাজ হওয়া উচিত টাকা আয় করা। ঠিক, আগে সম্পদ তৈরি করুন, তারপর সেই সম্পদ ব্যবস্থাপনার জ্ঞান নিন। যে সমস্যাটা আপনার জীবনে এখনো আসেইনি সেটার সমাধান নিয়ে অতিরিক্ত গবেষণা করাটাও এক ধরনের ওই যে ফেক ওয়ার্ক। কিন্তু জ্ঞান অর্জন করা তো সবসময় ভালো, তাই না? কখন একটা বিষয় নিয়ে গবেষণা করা সময়ের অপচয় হয়ে যায় আর কখন সেটা জরুরি প্রস্তুতি, এই পার্থক্যটা কিভাবে বোঝা যাবে? পার্থক্যটা খুব সূক্ষ্ম। আমার মনে হয় নিজেকে একটা প্রশ্ন করতে হবে, এই জ্ঞানটাকে আমি আগামী 7 দিনের মধ্যে কোনো কাজে লাগাতে পারবো? আচ্ছা, যদি উত্তর না হয় তাহলে সম্ভবত এটা জাস্ট ইন কেস জ্ঞান, যা আপনাকে হয়তো ভালো অনুভূতি দেবে কিন্তু কোনো কাজে আসবে না। আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেটা জরুরি প্রস্তুতি। পরিষ্কার। প্রায়োরিটির প্রশ্ন। এই প্রায়োরিটির সূত্র ধরেই চতুর্থ নিয়মে আসা যাক। প্রক্সিমিটি টু মানি বা অর্থের কাছাকাছি থাকা। অর্থের কাছাকাছি থাকা। সোর্সে বলা হয়েছে ঢাকার একজন মানুষের গড় আয় গাইবান্ধার একজনের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা অনেক, আবার নিউ ইয়র্কের একজনের আয় ঢাকার চেয়েও বেশি। এর একটা বড় কারণ হলো ভৌগোলিক অবস্থান। ঠিক। আর এই ধারণাটাকে আরেকটু গভীরে নিয়ে গেলে আমরা অর্থনীতির একটা টার্ম পাই, অ্যাগ্লোমারেশন এফেক্টস। একটু বুঝিয়ে বললে? মানে হলো যখন মেধা, পুঁজি আর সুযোগ এক জায়গায় জড়ো হয় তখন সেখানে সবার জন্য সুযোগ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। সোর্সের উটের উদাহরণটা এখানে দুর্দান্ত। হ্যাঁ, মরুভূমির উটের উদাহরণটা। মরুভূমিতে একটা উটকে অনেক কষ্ট করে পানি খুঁজে বের করতে হয়, কিন্তু সেই একই উট যদি একটা নদীর পাড়ে থাকত তাহলে তার পানি পেতে কোনো কষ্টই হতো না। প্রশ্নটা হলো, আপনি কি মরুভূমিতে থেকেই আরও দক্ষতার সাথে পানি খোঁজার কৌশল শিখবেন? নাকি আপনার প্রথম কাজ হবে যে কোনোভাবে নদীর পাড়ে পৌঁছনো? এক্স্যাক্টলি। এই উপমাটা বিষয়টা পরিষ্কার করে দিল। এর মানে তো এটাও দাঁড়ায় যে শুধু কঠোর পরিশ্রমী সব না, কৌশলগত অবস্থান তার চেয়েও বেশি জরুরি হতে পারে। অবশ্যই। আর এটা তো শুধু জিওগ্রাফিক্যাল অবস্থান না, ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সত্যি। হয়তো একজন এমন একটা স্কিলে কাজ করছেন যার চাহিদা কম, তার জন্য নদীর পার হতে পারে নতুন কোনো হাই ডিমান্ড স্কিল শেখা। একদম। ভুল জায়গায় কঠোর পরিশ্রমের চেয়ে সঠিক জায়গায় সাধারণ চেষ্টাও অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। আচ্ছা, পরের নিয়মটা, মানে পঞ্চম নিয়মটা আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও খুব প্রাসঙ্গিক। নিয়মটা হলো কাউকে কোনো কিছুতে কনভিন্স বা রাজি করানোর চেষ্টা না করা। এটা খুব কঠিন একটা কাজ। সোর্সে বলা হয়েছে মানুষের বিশ্বাস সহজে বদলায় না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে অ্যালগরিদম আমাদের নিজেদের বিশ্বাসকেই বারবার দেখিয়ে আরও শক্তিশালী করে। ঠিক, বিড়াল আর কুকুরের উদাহরণটা চমৎকার ছিল। হ্যাঁ, একজন বিড়াল প্রেমীকে অ্যালগরিদম শুধু বিড়ালের ছবিই দেখায়, তখন তাকে হুট করে কুকুরের ভালো দিক বোঝানো প্রায় অসম্ভব। এখানে মূল বার্তাটা হলো শো ডোন্ট টেল, মানে বলে নয় করে দেখান। কাজে প্রমাণ করা। একদম। আপনি যখন আপনার কাজ দিয়ে ফলাফল তৈরি করবেন তখন যারা বোঝার তারা এমনিতেই বুঝবে, আর যারা বুঝবে না তাদের পেছনে সময় আর শক্তি নষ্ট করাটা মানে নিজের লক্ষ্যের প্রতি অবিচার করা। এটা মানা খুব কঠিন। ধরা যাক পরিবারের মানুষই যদি আমাদের পথ নিয়ে সন্দিহান হন, তাদের সাথে কি আমরা পুরোপুরি সংবাদ বন্ধ করে দেব? না না, সংবাদ বন্ধ করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে কনভিন্স করার চেষ্টা বন্ধ করতে। আপনি তাদের আপনার ভালোবাসা সম্মান দেখাবেন, কিন্তু আপনার সিদ্ধান্তের জন্য তাদের অনুমোদনের অপেক্ষা করবেন না। আচ্ছা। আপনার কাজ হবে পরিকল্পনাটা তাদের জানানো, কিন্তু সেটা নিয়ে প্রতিদিন তর্ক করা নয়। যখন আপনার কাজ ফল দিতে শুরু করবে দেখবেন সেই সন্দিহান চোখগুলোই প্রশংসায় বদলে গেছে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরে নিজের পথে চলতে হবে। ঠিক, এটাই বুদ্ধি। এই নিয়মটা মানতে পারলে জীবনে অনেক মানসিক শান্তি আসতে পারে। কিন্তু এর পরের নিয়মটা, মানে ষষ্ঠ নিয়মটা, হজম করা বেশ কঠিন। হ্যাঁ, এটা বেশ সোজাসাপটা একটা নিয়ম। নিয়মটা হলো আপনাকে দিয়ে হবে না,
এই সত্যটা মেনে নিতে শিখুন। সোর্সে বলা হয়েছে কোনটা আপনি পারবেন আর কোনটা পারবেন না। এই আত্মসচেতনতা থাকা খুব জরুরি। আমাদের সমাজে চক্ষুলজ্জার কারণে কেউ সরাসরি বলে না যে তোমাকে দিয়ে এটা হবে না। ফলে অনেকেই ভুল পথে বছরের পর বছর চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এই কথাটা শোনা তো খুব কঠিন। নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া আর নিজের সীমাবদ্ধতা বোঝার মধ্যে সূক্ষ্ম রেখাটা কোথায়? আমরা তো সবসময় শুনি লেগে থাকো, একদিন সফল হবেই। এই নিয়মটা তো তার ঠিক উল্টো কথা বলছে। চমৎকার প্রশ্ন। এখানে কিন্তু স্বপ্ন ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে পথ বদলানোর কথা। এটাকে বলে পিভট করা। পিভট। হ্যাঁ, পিভট। ধরুন আপনার স্বপ্ন একজন বিখ্যাত গায়ক হওয়া, কিন্তু আপনার গলার সুর ভালো না, বছরের পর বছর চেষ্টা করেও উন্নতি হচ্ছে না। আপনাকে দিয়ে হবে না মেনে নেওয়ার মানে এই নয় যে আপনি সঙ্গীত জগৎ ছেড়ে দেবেন। তাহলে হয়তো আপনি একজন অসাধারণ গীতিকার হতে পারেন, বা সুরকার, বা মিউজিক ম্যানেজার। লক্ষ্যটা একই থাকছে, মানে সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পাওয়া, কিন্তু পথটা বদলে যাচ্ছে আপনার শক্তির জায়গা অনুযায়ী। গায়ের জোরে ভুল পথে হাঁটার চেয়ে নিজের শক্তি অনুযায়ী সঠিক পথ বেছে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। বা পেভট করার ধারণাটা এই কঠিন নিয়মটাকে অনেক বেশি ইতিবাচক করে তুলল। এটা আসলে হাল ছেড়ে দেওয়া নয়। বরং আরও স্মার্টভাবে এগিয়ে যাওয়া। এটা ব্যর্থতা নয়, এটা কৌশল। আচ্ছা, এবার শেষ এবং সপ্তম নিয়মে আসি। এটি হল অপ্রয়োজনীয় কোলাহল বা নয়েজ উপেক্ষা করা। ফোকাস করা, সহজ কথায়। ঠিক। সোর্সের মতে মাসে ১,০০,০০০ টাকা আয় করার জন্য একটি ভালো পণ্য বা সেবা আর একটি কার্যকর মার্কেটিং চ্যানেলই যথেষ্ট। কিন্তু অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সবকিছু একসাথে করতে গিয়ে খেয়েই হারিয়ে ফেলে। এখানে ফোকাসের চূড়ান্ত গুরুত্বের কথা বলা হচ্ছে। একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ আর সরল পথটা বেছে নিতে হবে। লক্ষ্যটা যখন প্রথম ১,০০,০০০ টাকা আয় করা, তখন ১০টা মার্কেটিং চ্যানেল নিয়ে কাজ করাটা আসলে কোলাহল তৈরি করা ছাড়া আর কিছুই না। একটা কাজ ভালোভাবে করা ১০টা কাজ মোটামুটি করার চেয়ে অনেক বেশি কার্যকর। এক্স্যাক্টলি। আর এখানেই আমরা আবার সেই জ্ঞান আর কর্মের ব্যবধানের সমস্যায় ফিরে আসি। আমরা এত বেশি অপশন আর তথ্য নিয়ে নাড়াচাড়া করি যে আসল কাজটা আর শুরুই করা হয় না। ঠিক তাই। আর সোর্সের শেষ কথাটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে। মানুষ যা জানার তা জানে, কিন্তু করে না, বরং আরও গবেষণা করে। সমস্যাটা জ্ঞানে নয়, সমস্যাটা হলো কাজে। এই ৭টা নিয়ম আসলে সেই প্রয়োগ করার পথে বাধাগুলো সরানোর জন্যই ডিজাইন করা। তাহলে আজকের এই পুরো আলোচনার নির্যাস যদি টানি, নকল কাজ বাদ দিয়ে আসল ফলাফল ভিত্তিক কাজে মনোযোগ দেওয়া, যোগাযোগের মতো মৌলিক দক্ষতায় পারদর্শী হওয়া, যেখানে সুযোগ বেশি সেখানে নিজেকে স্থাপন করা। তর্কের বদলে কাজ দিয়ে প্রমাণ করা, নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে কৌশলগতভাবে পথ বদলানো। এবং সবশেষে কোলাহল এড়িয়ে একটি বিষয়ে গভীরভাবে ফোকাস করা। এই সবগুলোই আসলে জ্ঞানকে কর্মে পরিণত করার একটা ধাপ। একদম। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। নতুন বছর আসছে, জীবন বদলানোর চিন্তা আসছে। এখন প্রশ্ন হলো, এর জন্য কি আমাদের আরও নতুন কোনো বই পড়া বা নতুন কোনো জ্ঞান অর্জনের প্রয়োজন আছে? নাকি আমাদের যা ইতিমধ্যে জানা আছে শুধু সেটুকুই প্রয়োগ করার জন্য একটা দৃঢ় সংকল্প আর মানসিক স্থিরতার প্রয়োজন? ঠিক। এই জ্ঞান আর কর্মের মধ্যে যে ব্যবধান, নতুন বছরকে স্বাগত জানানোর আগে সেই ব্যবধানটা নিয়েই একবার ভাবা যেতে পারে। সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা নতুন কোনো তথ্যের মধ্যে নয়, বরং পুরনো জানা জিনিসটা কাজে লাগানোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ একটি ভাবনা। এই চিন্তা নিয়েই আজকের মতো শেষ করা যাক।